ডিসেম্বরের যে টান টান উত্তেজনাময় কর্মসূচি, সেটিকে ঘিরে সোমবার দিন ভর আমরা যেসব নাটক দেখলাম, তার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে তাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করতে চেয়েছিল, সেটির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা কতটা, এর নেপথ্যে আসলে কারা কাজ করছে, গভীর চক্রান্তের সঙ্গে কারা জড়িত, ছাত্র সমন্বয়কদের কি উদ্দেশ্য, নির্বাচন নিয়ে কার কি ভূমিকা, অনেকগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এই মুহূর্তে মার্চ ফর ইউনিটিতে কি কর্মসূচি চলছে জানা, সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান ঘোষণা করবে এবং সেই সংবিধান মতে আপাতত সিদ্ধান্ত হয়েছে ইউনুসকে প্রেসিডেন্ট বানানো হবে এবং মাহমুদুর রহমান চৌধুরীকে বানানো হবে প্রধানমন্ত্রী। ছাত্র জনতা যেটা করছে তাদেরকে করতে দিন, প্রয়োজনে পরামর্শ দিন। একদম তাজা সর্বশেষ আপডেট হচ্ছে, অবশেষে বিপ্লবী সরকার গঠনে সম্মত হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আবারও রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা। এবার সরাসরি সংবিধান বাতিল করে নতুন করে বিপ্লবী সরকার গঠন করা হবে আজই। এইমাত্র এই তথ্য বেরিয়ে এসেছে, আপনাদেরকে জানাবো কি কি হতে যাচ্ছে, এমনকি রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি রাষ্ট্রপতি হচ্ছেন, তাহলে প্রধান উপদেষ্টা কি হচ্ছেন? দর্শক, আসুন এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য জেনে আসি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। সংবিধান বাতিল, সেই সাথে রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেপ্তারের নির্দেশ, সেই সাথে সাথে রাষ্ট্রপতি বাতিল শুধু আইনে। প্রিয় দর্শক বন্ধুরা, ছাত্ররা কিন্তু নতুন সংগঠন তৈরি করে ফেলেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে চাঞ্চল্যকর বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে বিস্তারিত ভিডিওগুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে তারা পাইবে একের পর এক দেখে আসি। শহীদ মিনারে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ডাকে একটি ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল এবং সেখানে আজকের মার্চ ফর ইউনিটি নামের প্রোগ্রামটি নতুন করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে ইতিমধ্যেই এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের ছাত্র জনতা বিজয়ী হয়েছে। আপনার দৃষ্টিভঙ্গি যদি একটু পরিবর্তন করেন তাহলেই বুঝবেন কেন তারা বিজয়ী হয়েছে। বিজয়ী এজন্য হয়েছে, মাত্র 3 দিনের নোটিশে 2 দিন আগে তারা ঘোষণা করেছে যে আজকের শহীদ মিনারে তারা ঘোষণাপত্র দিবেন। 2 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারা এই ঘোষণাপত্রটি সার্বজনীনভাবে প্রস্তুত করার জন্য তাদের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে। 2 দিন আগেও তারা বলেছিল এটা আমরা জানি না, এগুলোর সাথে কোনো নাই, ছাত্রদের বিষয়ে ছাত্ররা জানে। তো এই যে বিজয়টা, এই বিজয় হচ্ছে ছাত্রদের বিজয়। আমি মনে করি শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে প্রথম স্টেপে সফলতা অর্জন করেছে। দ্বিতীয় যে কাজটি তারা করতে যাচ্ছে আজকের, সেটা হচ্ছে মার্চ ফর ইউনিটি। বাংলাদেশের প্রেক্ষাপটে মার্চ ফর ইউনিটি কত বড় একটা গুরুত্বপূর্ণ, এটা যদি আপনি না বোঝেন, না অনুধাবন করেন, তাহলে আপনার, আমাদের সকলের পতন অনিবার্য। শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, আমরা দেশের জন্য শহীদ হয়েছি, আমরা দেশের জন্য পঙ্গু হয়েছি। প্রয়োজনে দেশের জন্য আবার শহীদ মিনার থেকে মার্চ ফর ইউনিটি নিয়ে সমগ্র দল মত শ্রেণী বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করতেও আমরা প্রস্তুত আছি। বিজয়ের শুধুমাত্র বাংলাদেশের কালচারে হচ্ছে গা ঠেলে আপনাকে একটা ধাক্কা দেওয়ার নাম হচ্ছে বিজয়। এটার নাম বিজয় নয়। বিজয় হচ্ছে আমার একটা শব্দ চায়নের মধ্য থেকেও যদি রাষ্ট্রের বড় ধরনের পরিবর্তন হয়, সেটার নাম বিজয়। শিক্ষার্থীদেরকে যদি কোনো ব্যক্তি খাটো করে দেখার চিন্তা করেন, তারা আহাম্মক ছাড়া আর কিছু নয়। 16 বছরে আমরা যেটা অর্জন করতে ব্যর্থ হয়েছি, এই শিক্ষার্থীরা 16 বছরে সেটা সফলতার সাথে তারা কামিয়াবি হয়েছেন। তাহলে এখন শিক্ষার্থীরা কার সাথে ফাইট করবে? বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত এই দেশের সকল দল মত নির্বিশেষে সবার সাথে আমি মনে করি যে ঐক্যবদ্ধ থাকাটা হচ্ছে আমাদের দায়িত্ব। অতএব কারোর সাথে তো গুতাগুতি নাই, আর নাই বিদায় ইউনিটি, এই যে আজকে মার্চ হবে, এই মার্চ ফর ইউনিটি, এটাই এখন শিক্ষার্থীদের মূল দায়িত্ব। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্যই ধন্যবাদ জানাই, বাংলাদেশের রাজনীতিতে অনেক মানুষকে দেখেছি একই মাঠে একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে এক দল আর এক দলকে ছাড় দেয় না। আজকে তার প্রোগ্রাম, ওনারও প্রোগ্রাম, এগুলো নিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত হয়েছে। ছাড় দেয় না, কারণ ছাড় দেওয়ার মানসিকতা নাই। ছাড় দিলে ইজ্জত নষ্ট হয়ে যাবে, তার সব ধ্বংস হয়ে যাবে। এই মানসিকতায় বড় হওয়া বাংলাদেশকে চোখের সামনে শিক্ষা দিয়ে দিলেন
যে আমরা যে উদ্দেশ্যে ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছি সে উদ্দেশ্য সফল তো হয়েছে, আরো রাষ্ট্রীয়ভাবে হয়েছে। যখন রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে যে সম্মিলিতভাবে ঘোষণাপত্র তৈরি করে তারা ঘোষণা করবে, তখন ছাত্র জনতা যে অ্যাগ্রেসিভ পড়াকে বাদ দিয়ে ইউনিটির কনসেপ্ট নিয়ে মার্চ ফর ইউনিটি ঘোষণা করেছে, এটাই ছাত্রদের সবচেয়ে বড় বিজয়। আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সমন্বয়কদের মাধ্যমে, সেটা হলো তাদের প্রাথমিক যে ধারণা দিচ্ছে, চিন্তা ভাবনা যারা যেভাবে সাজিয়েছে আগামীকাল, সেটা হচ্ছে তারা সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান ঘোষণা করবে এবং সেই সংবিধান মতে আপাতত সিদ্ধান্ত হয়েছে ইউনূসকে প্রেসিডেন্ট বানানো হবে এবং মাহমুদুর রহমান চৌধুরীকে বানানো হবে প্রধানমন্ত্রী। তো আর অন্যান্য উপদেষ্টারা এখনো তাদের হাতে লিস্ট পাওয়া যায়নি, তবে তাদের থিঙ্ক ট্যাঙ্ক ফরহাদ মাজারকে উপদেষ্টা বানানো হবে। এবং ফরহাদ মাজারের একটু বক্তব্য শুনি। তাদের বক্তব্য হলো সেই সংবিধান পাকিস্তানি সংবিধান, 72 সংবিধান, সুতরাং এটাকে বাতিল করতে হবে। তার বক্তব্যটা শুনি। তার বক্তব্যটা শুনলেই স্পষ্ট হবে 72 সংবিধান কিনা। নির্বাচিত পাকিস্তানের সংবিধান তারা নেই, কিন্তু পাকিস্তানের সংবিধান লিখবার আগেই এখানে আমরা মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু তারা ফিরে এসে যারা পাকিস্তানের জন্য নির্বাচিত হয়েছে তারাই এসে কিন্তু আমাদের জন্য একটা সংবিধান দেয়। দর্শক, উনি বলছিল যে পাকিস্তানের জন্য যারা নির্বাচিত হয়েছিল তারা এসে আমাদেরকে সংবিধান দেয়, অর্থাৎ কথাটাই ফরহাদ মাজারের এখানে সম্পূর্ণ ভুল। কেননা বলছি, কারণ হলো 72 সালে নতুন করে সংবিধান রচিত হয়েছিল, এইটা হলো বিষয়। কিন্তু ফরহাদ মাজার এখানে বুদ্ধিভিত্তিক চালাকির আশ্রয় নিচ্ছে। তো আমার সাথে যুক্ত আছেন জনাব আতার হালদার। এখানে সিদ্ধান্ত হলো ওয়াকারকে আউট করে দিবে এবং সেনাবাহিনীর যে জঙ্গি গ্রুপটা পূর্ণাঙ্গ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে তারা সমর্থন দিচ্ছে এই সমন্বয়কদেরকে। এর ফলে ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে আপাতত শপথ নেওয়ানো হবে এবং মাহমুদুর রহমান যে আরেক জঙ্গি নেতা আছে তাকে বানানো হবে প্রধানমন্ত্রী। তো এই বিষয়ে আপনার বক্তব্য একটু জানতে চাচ্ছিলাম। বিএনপির অবস্থান কি, অন্যান্য অবস্থান কি? ধন্যবাদ আদর ভাই। যেটা হচ্ছে আপনি সঠিকই বলেছেন, এটা আসলে এখনই বানানো হবে এটা না, এটা হচ্ছে তাদের প্ল্যান। প্ল্যানের একটা অংশ হচ্ছে আজকে তাদের প্ল্যানের অংশ হিসাবেই তারা চাচ্ছে যে এই প্রক্রিয়াটাতে যেতে, এবং সেই প্রক্রিয়ার জন্য কালকে 31 ডিসেম্বরে তারা যে প্রোক্লেমেশনের ডাক দিয়েছে সেটা করার চেষ্টা করতে। 31 ডিসেম্বরে যে টান টান উত্তেজনাময় কর্মসূচি, সেটিকে ঘিরে সোমবার দিন ভর আমরা যেসব নাটক দেখলাম, তার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করতে চেয়েছিল, সেটির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা কতটা, এর নেপথ্যে আসলে কারা কাজ করছে, গভীর চক্রান্তের সঙ্গে কারা জড়িত, ছাত্র সমন্বয়কদের কি উদ্দেশ্য, নির্বাচন নিয়ে কার কি ভূমিকা, অনেকগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন যে 31 ডিসেম্বর বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ঘোষণাপত্র উপস্থাপন করার কথা ছিল সংবিধানের কবর রচনার মাধ্যমে, সেটি আপাতত হচ্ছে না। তবে তাদের যে সমাবেশ সেটি ঠিকই হবে। ঘোষণাপত্র উপস্থাপন করা হল না, কিন্তু সমাবেশ কি কারণে, সেটিরও নিশ্চয় নানান ধরনের যুক্তি রয়েছে, উদ্দেশ্য রয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে তারা যে রাজনৈতিক দলটি সামনে আনতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে নিজেদের একটি শক্তিমত্তার প্রদর্শন করা। বিএনপির একটি ভূমিকা আমরা অনেকেই জানতে পেরেছি। অনেকের মনে প্রশ্ন ছিল যে বিএনপি আসলে কি করতে চাইছে, বিএনপি এটির বিরোধিতা ঠিকই করেছে, কিন্তু তার দৃশ্যমান কর্মকাণ্ডটি আসলে কি। আমরা যত জানতে পেরেছি যে বিএনপি সোমবার রাত 8:30টায় একটি জরুরি বৈঠকে বসেছিল। স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে তারা তাদের রাজনৈতিক পন্থা অনুযায়ী বিশেষ সিদ্ধান্ত নেয় এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে যাতে এটি না হয়, অন্তত 31 ডিসেম্বর যেন কোনো ধরনের ঘোষণাপত্র ছাত্রদের পক্ষ থেকে না আসে এবং সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতায় তারা পৌঁছায়। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে সোমবার রাত 9টার দিকে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সেখানে জানানো হলো যে সব দলের ঐকমত্যের ভিত্তিতে সব ছাত্র সংগঠন এবং গণ অভ্যুত্থানে যেসব ছাত্র নেতারা অংশ নিয়েছিল বা যেসব সংগঠন অংশ নিয়েছিল তাদের সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করবে সরকার। আমি মনে করি বিএনপির এই উদ্যোগটি নিঃসন্দেহে ঠিক ছিল। একটা তাৎক্ষণিক সময়ের জন্য তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে সরকারের সঙ্গে, সেটি অবশ্যই ঠিক ছিল। এবং বিএনপি নেতারা মনে করছেন যে এর আগে যে সংবিধান পরিবর্তন বা রাষ্ট্রপতিকে অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থির পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল, ঠিক তারই ধারাবাহিকতায়
একটি রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ভর করে নানান ধরনের ইস্যু তৈরি করে ভয়ঙ্কর একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে। আমি প্রথমে বলছিলাম যে ছাত্রদের এই যে কর্মসূচি অথবা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যা চলছে তার নেপথ্যে আসলে কারা, এবং বিএনপিও সেটিকে মেন করেছে সেই রাজনৈতিক দলকে। তাহলে আসলে সেই রাজনৈতিক দলটি কারা? অনেকের মতে অনেকে মনে করছেন যে সেই রাজনৈতিক দলটি হচ্ছে জামাত। তার কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, মুজিববাদী সংবিধান নাম দিয়ে আমাদের এক্সিস্টিং সংবিধানকে ছুঁড়ে ফেলে বা কবর রচনা করে ঘোষণাপত্র আসতে যাচ্ছিল, এবং তার মধ্য দিয়ে তারা একটি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছিল। এবং বিপ্লবী সরকার গঠন করতে গেলে নিশ্চয়ই নির্বাচন তো দূরে কথা, এই বাংলাদেশে আরো অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেটি 5 আগস্ট পারেনি সেটি তারা 5 মাস পরে এসে কেন করতে যাচ্ছে, অনেক বড় প্রশ্ন। এবং সত্যি সত্যি 5 আগস্টের বিষয়টি বিপ্লব ছিল কিনা তা নিয়ে তো আমি বলবো যে শুধু দ্বিধা কিংবা দ্বন্দ্ব বিতর্ক রয়েছে তা নয়, কোন অবস্থাতে এটি বিপ্লব নয়। বিপ্লবের নিজস্ব একটি চরিত্র রয়েছে, বারবার বলছে এটি স্রেফ একটি গণঅভ্যুত্থান, এটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কেন এটিকে জোর করে বিপ্লব হিসেবে আখ্যা দিয়ে বিশেষ উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে সেটা আমরা বুঝতে পারছি। এবং জামাতের সঙ্গে সংশ্লিষ্টতা 31শে ডিসেম্বরে যে কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি, তা মোটামুটি স্পষ্ট হয়ে থাকে। কারণ এই কর্মসূচিকে ঘিরে বিএনপি প্রথম থেকে আপত্তি জানিয়ে এলেও জামায়াতে ইসলামী কোনো ধরনের আপত্তি জানায়নি, আবার সমর্থনও জানায়নি। তবে বাস্তবতা হচ্ছে এটি, জামাতের এক ধরনের মৌল সমর্থন ছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মঙ্গলবার বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমন্বয়কদের সমাবেশ, আর একই দিন সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। নিশ্চয়ই সেখানে অনেক মানুষের সমাগম ঘটবে, অনেক নেতাকর্মীর। এবং যেটুকু জানতে পেরেছি সেখান থেকে তারা গিয়ে উপস্থিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারের সমন্বয়কদের অনুষ্ঠানে। এবং এই যে লোক জড়ো করার, মানুষজনের সংখ্যা অনেক বেশি দেখানোর চেষ্টা, সেটিও আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা চাওয়া হয়েছিল। বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সমন্বয়করা যোগাযোগ করেছিলেন। এগুলো আমার নিজস্ব সোর্স ছাড়াও আপনারা নিজেরাই একটু সার্চ করে দেখতে পারেন, বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো চলে এসেছে। যেমন সমকালে বলা হচ্ছে যে সংগঠনটি রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় যোগাযোগ করে সমর্থন আদায়ের চেষ্টা করে। আশানুরূপ সাড়া না পেয়ে ছাত্রনেতারা পিছিয়ে যান কোত্থেকে? পিছিয়ে গেলেন ঘোষণা উপস্থাপন থেকে, ঘোষণাপত্র এবং সংবিধানের কবর রচনা। সংবিধানের কবর রচনা হলে তো এই সরকারের কোনো ভিত্তি থাকতো না, তাই না? যেহেতু সরকারের সঙ্গে সমন্বয় দুটি অ্যালায়েন্স রয়েছে এবং তাদের প্রতিনিধি সরকার রয়েছে। এবং আরো বড় বিষয় হচ্ছে যে আমি সরকারের সংশ্লিষ্টতার কথা বলছিলাম, শুরু থেকে সরকার বলে আসছিল যে এটির সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি মুখে বললেও ভিতর থেকে তাদের সাথে যে একটি দুঃখিত এটি খুব ক্লোজড একটা যোগাযোগ, সেটা তো আমরা দেখেছি। এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপস্থিত রয়েছেন বা সরকার উপদেষ্টা হিসেবে রয়েছেন, তাদের একজন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি তো গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে জরুরি সংবাদ সম্মেলন, তারা কি করতে যাচ্ছে আজকে সরকারের যে সিদ্ধান্ত, যে সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন উপস্থাপন করা হবে, তার পরিপ্রেক্ষিতে তারা আসলে ঘোষণাপত্র দিবে কি দিবে না এই বিষয়ে যে সংবাদ সম্মেলনটি ডাকলো, সেখানে অর্থাৎ ছাত্র সমন্বয়কদের যে কেন্দ্রীয় অফিস রাজধানীর রূপায়ণ সেন্টারে, সেখানে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে না থাকলেও তাদের নিজস্ব আলোচনায়। আর অন্যদিকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ বেতারে 31শে ডিসেম্বরের এই সমাবেশটি বা সমাবেশের যে বক্তব্য সেটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদি একটু আগে আমি জানতে পেরেছি সেটি বাতিল করা হয়েছে। তো সবকিছু নিয়ে সরকারের সংশ্লিষ্টতা কতটা সেটা আমরা বুঝতেই পারছি। এখন বিষয় হচ্ছে যে কারা আসলে পিছন থেকে খেলছে, নেপথ্যে কারা? আমি বরাবরই বলে আসছি, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র কেউ আমাদের বন্ধু নয়। তারা যার যার মতো করে খেলছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারা। যখন একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে ওঠে, দুর্বল হয়ে ওঠে, সেখানে আধিপত্য কায়েমকারী যে রাষ্ট্রগুলো, যে শক্তিগুলো, তাদের খেলতে সুবিধা হয়। ভারত তো খেলবেই, ভারত খেলতে চাইছে, ভারত খেলে যাবে, পাকিস্তান খেলছে এখন, আর যুক্তরাষ্ট্র তো আছেই। সবশেষে একটা প্রশ্ন করি, আমাদের যে ছাত্র সমন্বয়করা তাদের অকল্পনীয় সাহসিকতার মধ্য দিয়ে 5 আগস্ট গণঅভ্যুত্থানের একটা চূড়ান্ত রূপ এলো। নিশ্চয়ই আবারও বলে রাখি, শুধু ছাত্ররা কিন্তু এই আন্দোলন করেনি, সব শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষরা এতে অংশগ্রহণ করেছিল। সাধারণ মানুষ, শ্রমিক, মেহনতি মানুষরা, যদিও সেটি চিন্তাই করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, তারপর ছাত্রদের সাহসিকতা আমরা দেখেছি, কিন্তু
আগে থেকে এবং এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে যে খেলা খেলছে একটি বিশেষ অপশক্তি, সেটি তারা বুঝতে পারছে? অথবা প্রশ্নটা যদি আমি সরাসরি এভাবে করি, ছাত্র সমন্বয়কদের সামনে সারিতে যারা রয়েছে তারা কি বুঝে কিংবা না বুঝেই সেই খেলার অংশীদার হয়ে উঠছে? এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে। সচিবালয় অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে। এই সরকার আমাদের কেন ভয় পায়, কেন ভয় পাচ্ছে, এই প্রশ্নটা আসলে আমার মনে ঘুরছে, অনেকেরই মনে ঘুরবে। ইনফ্যাক্ট গতকালই একটা টকশোতে যিনি সঞ্চালনা করছিলেন তিনি এই প্রশ্নটা বারবার করছিলেন যে সরকার কেন আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বা নিতে ভয় পাচ্ছে। আমি নিজেও আসলে জানি না, সরকারের এই ব্যাখ্যাটা দেওয়া জরুরি। কথাটা এই কারণে বললাম যে সরকার অবশেষে একটা প্রজ্ঞাপন দিয়েছে এবং প্রজ্ঞাপন দিয়ে নিজের মুখ রক্ষা করেছে যে কিছু একটা তো বলতে হয়। এত কিছু করলেন, প্রশাসনের আমলারা বিদ্রোহ দেখালেন, একটা প্রজ্ঞাপন না দিলে কি হয়? কেউ কেউ বলতে পারেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শৃঙ্খলা জনিত, কিভাবে বলবো? আমি সেটাও প্রতিবাদ করি। যে ব্যবস্থা নেওয়াটা আপনি ভিজিবল করবেন না, ওই ব্যবস্থা নেওয়া আসলে আদতে কার্যকর হবে না। এটা শুধুমাত্র আমলাদেরকে শান্ত বা চুপ করানো না, এটার আরও বড় ইম্প্যাক্ট আছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু এই ঘটনা যখন ঘটছিল তখন উপদেষ্টা নাহিদ ইসলাম খুব স্পষ্টভাবে এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। আমি পড়ি, তিনি বলছেন প্রতিবাদের নামে চাকরির নিয়ম লঙ্ঘনকারী আমলাদের পাশাপাশি আগের শাসনামলে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন আমরা এই বিষয়ে একটি বৈঠক করেছি, আগামী সপ্তাহে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উনি কিন্তু টাইম লাইন বেঁধে দিচ্ছেন, আগামী সপ্তাহ কখন বলছেন? 28 ডিসেম্বর। একটা প্রোগ্রামে তিনি এই কথাগুলো বলছেন। তিনি বলেন বিভিন্নভাবে লুকিয়ে থাকা আগের সরকারের শাসনামলের আমলাদের আমরা চিহ্নিত করেছি, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে আমরা আমলাদের কাছ থেকে বিবৃতি শুনছি, তারা এক ধরনের হুমকি দিচ্ছেন। পূর্ববর্তী শাসনামলে তারা এই ধৃষ্টতা অর্জন করেছিল যখন আমরা আমলাতান্ত্রিক নির্ভরতা ব্যবহার করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আমলাতন্ত্রকে শক্তিশালী হতে দেখেছি। আমলাদের প্রতি আহ্বান জানাচ্ছি এটি জনগণের সেবা করা এবং একটি সঠিক গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার সময় প্রতিবাদ নিয়ে খেলা বা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত প্রাণ বিসর্জন দেওয়া হয়নি। তিনি তার সাথে যোগ করছেন যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা নৈতিক বা আইনগতভাবে ন্যায়সঙ্গত হয়নি, তারা সরকারি নিয়ম ভঙ্গ করেছেন। আমি ওইদিকে এখন আর যাচ্ছি না, কিন্তু যে স্টেটমেন্ট সরকারের দিক থেকে এসছে সেটা আমি একটু পড়তে চাই। এটা বলছে এরকম, সব প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন তাদের বিষয়ে বলেছে কেউ বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে ব্যবস্থার আওতায় আসবেন। কেউ বিধি লঙ্ঘন করলে, মানে এটা ভবিষ্যৎ সম্পর্কে বলা হচ্ছে, ব্যাপারটা এইরকম। তারা বলছেন এরকম যে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন, কলম বিরতি সহ বিবিধ কর্মসূচি পালন করেছেন। এই কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। এখানে কিছু অংশ উল্লেখ করে বলা হচ্ছে, যেমন কোনো সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসমক্ষে আপত্তি উপস্থাপন করতে বা যে কোনো প্রকারে বাধা দিতে পারবেন না, অন্যথায় অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্ররোচিত করতে পারবেন না। মানে কি পরিমাণ উত্তেজিত এবং প্ররোচিত করা হয়েছিল আমরা দেখেছি। নট অনলি দ্যাট, জরুরি কথাটা হচ্ছে অবসরপ্রাপ্ত আমলাদেরকে হায়ার করে, আমরা ছোটবেলায় শুনতাম হায়ার করে খেলতে নিয়ে যাওয়া হয়, হায়ার করে খেলতে নিয়ে আসা হয়েছিল বিষোদ্গার করার জন্য এবং হুমকে দেওয়ার জন্য। তাই করা হয়েছে, নিজেরা দিয়েছেন, অন্যরাও দিয়েছে, যারা কর্মরত আছেন তারা তো বটেই। মানে অবসরপ্রাপ্তদেরকে ডেকে আনা হয়েছিল এবং গোষ্ঠী স্বার্থ কথাটা বলছি বারবার, এটা গোষ্ঠী স্বার্থ। তারা প্রশাসনের আমলা, সুতরাং তাদের বিরাট অ্যাডাম, তারা সেটা দেখাবেন। এরকম 4টি বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় বিধিমালার কোনো বিধান লঙ্ঘন অসদাচরণ হিসেবে গণ্য হবে। কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন। সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, মানে সরকার বিরাট কঠোর অবস্থান নেবেন। মানে আমরা বুঝতেই পারছি বিবৃতিটা এই কারণেই পড়লাম যাতে আমাদের কাছে এটা স্পষ্ট হয় সরকার আদতে বলছেন যে ভবিষ্যতে আমরা দেখে নেব। এখন সমস্যাটা কোন জায়গায় খেয়াল করি আমলারা যে তাদের সার্ভিস রুল ভঙ্গ করে এই কয়েকদিন এমন করলেন। প্রথম সচিবালয়ের ভেতরে একটা সমাবেশ করেছেন, তার আগে বিবৃতি দিয়েছেন, তারপর রীতিমতো একটা অডিটোরিয়াম ভাড়া করে মারাত্মক বিষোদ্গার করেছেন তিনি। নট অনলি দ্যাট, আমরা খেয়াল করেছি, আমি ভিডিও করেছি এটা নিয়ে। সচিবালয়ে যখন আগুন লেগেছিল তখন তারা তাদের একটা স্টেটমেন্ট দিয়েছেন আগুন নিয়ে, ওর মধ্যে একটা প্যারাগ্রাফে আবার জনগণকে হুমকি দিচ্ছেন। ইয়াস, তারা বলেছিলেন যে সংস্কার কমিশনের কিছু মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে নানানজন নানান কিছু বলছে, লিখছে, এই ব্যাপারে সরকার যেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। এটা নাকি নানান রকম বিভ্রান্তি এবং প্রবলেম তৈরি করবে, তাই আইনের আওতায় আনতে হবে। মানে
তখন বলেছিলাম যে আমাদেরকে মাফ চাইতে হবে, ওনাদেরকে কিছু করবো কি, ওনারা আমাদেরকে মাফ চাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে, আমাদের বিরাট অপরাধ হয়ে গেছে, আমরা তাদেরকে নিয়ে কথা বলেছি। এই জন্য জনাব নাহিদ ইসলাম যে ভাষায় কথা বলেছেন, আমি সেটা দেখে আমার মনে হয়েছিল যে কোনো ব্যবস্থা নেওয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এই স্টেটমেন্ট দেখে আজ যেটা মানে গতকাল যেটা দেওয়া হলো তাতে মনে হচ্ছে খুব স্পষ্টভাবেই সরকার আসলে আপাতত যা ঘটেছে তার জন্য কোনো পদক্ষেপ নেবে না এবং ভবিষ্যতের জন্য তাদেরকে মাথা শান্ত রাখা বা তাদেরকে থামানোর চেষ্টা করছে। অথচ আমরা খেয়াল করি যখন দুদিন ঘটনা ঘটলো এরকম, ন্যূনতম অপরাধবোধ বা ভুল স্বীকার তাদের দিক থেকে নেই। শেখ হাসিনা যেমন রিমোর্স নেই, তাদেরও নেই। কেউ বলতে পারে না কাজটা হয়ে গেছে, আমরা উত্তেজিত ছিলাম, টেন্স ছিলাম, স্ট্রেস ছিলাম, ইত্যাদি, তাই হয়ে গেছে, আমরা ক্ষমা চাই, আমাদের ভুল হয়ে গেছে। কোনো স্টেটমেন্ট দেখেছেন কেউ কোথাও দেখিনি। বরং শোনা যায় বিভিন্ন ক্যাডারকে, যেহেতু তারা প্রশাসন, বিভিন্ন ক্যাডারকে তারা ইনফর্মালি হুমকি ধামকি দিচ্ছেন, দিতেই পারেন, কারণ তাদেরকে তো আসলে সরকার ডিল করতে পারছে না। আমি জানি না সরকার আসলে ব্যবস্থা কি নেবেন। জনাব নাহিদ ইসলাম 28 তারিখের কথা বলেছেন, 28 তারিখে বলেছেন 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। শুধু এরা না, শেখ হাসিনার সময় নানান দুর্নীতি এবং অনিয়মে জড়িত আমলাদেরকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেটা 7 দিনের মধ্যে হবে কিনা আমি জানি না, কারণ এই স্টেটমেন্ট মনে হচ্ছে যে আসলে নেওয়া হবে না, একটা আলটিমেটামের মতো, একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে মতো করে বলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে সরকার। কিন্তু আমি বলি, যদি পদক্ষেপ নিয়েও থাকে, এই পদক্ষেপটা ভিজিবল করতে হবে, যেটা শুরুর দিকে বলছিলাম। এটা শুধুমাত্র শাস্তি দেয়া না, আমি এই কথাটা সরকার আদৌ ধরতে পারছে কিনা আমি জানি না। এই অনিয়ম যারা করেছেন এবং যারা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছেন, আমাদের পুরো আমলাতন্ত্র অ্যাজ এ হোল, অন্য ক্যাডারগুলো সবাই সাধু সন্ত ফেরেশতা, আমি একেবারেই মনে করি না। শেখ হাসিনার সময় প্রত্যেকের পতন ঘটেছে, এটাও আমি মনে করি। কিন্তু দুটো ক্যাডার, পুলিশ এবং প্রশাসন, শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, অবৈধ নির্বাচন করার জন্য কাজ করেছেন। আমি দুর্নীতি সরিয়েই রাখি। সুতরাং তাদেরকে নিয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। উচিত হতো এই যে যাবতীয় কাজ করলো, এটা ব্যবস্থা নিয়ে ভিজিবল করা, সো দ্যাট সরকার তার অথরিটি প্রমাণ করতে পারে। সরকারের যে কিছুটা হ্যাডাম আছে সেটা সে দেখাতে পারত। একটা সরকার ক্ষমতায় থাকার জন্য যদি সে যে একটা অ্যাডমিনিস্ট্রেটর, তার যে কিছু পাওয়ার আছে, আমি পাওয়ার নিয়ে একটা কথা আগেও বলেছি, আপনারা অনেকেই শুনেছেন, আর খুবই প্রিয় উক্তি, পাওয়ার সম্পর্কে এর চেয়ে ভালো কথা আসলে আর বলা হয় না আমার মনে হয়। আপনার যদি পাওয়ার থাকে এবং আপনি সেটা যদি নৈতিকভাবে বা লেজিটিমেটলি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি ওটা হারাবেন। পাওয়ার ব্যবহার করতে হয় এবং সেটা জরুরি, নৈতিকভাবে করলে সেই পাওয়ারটা থাকে। আপনি নৈতিকভাবে ব্যবহার করছেন না, মানে আমাদের ভয় কিসের আমি আসলে জানি না। আমাদেরকে কেন ভয় পাচ্ছে সরকার আমিও জানি না। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কি করবেন তারা, কর্মবিরতি করবেন, রাস্তায় আসবেন, এই দেশের আমলাদের বাংলাদেশের মানুষের সাইকোলজি সম্পর্কে ধারণা আছে কিনা আমি জানি না। বিভিন্ন জায়গায় এটা তো বোঝা কঠিন, একটা সার্ভে করা, আপনারা জাস্ট একটু যান বিভিন্ন জায়গায় যেখানে এই আমলাদের ইস্যুগুলো নিয়ে কথা বলা হয়, সেখানে একটু মন্তব্যগুলো পড়ে আসুন, দেয়াল লিখন পড়ার মতো করে সোশ্যাল মিডিয়ার মন্তব্য পড়ে আসুন, বুঝবেন কি ওনারা এটা নিয়ে অসহযোগিতামূলক কিছু করার চেষ্টা করার সাহস করবে বলে আমি মনে করি না। এই দেশের মানুষ মাত্র 5 মাস গেছে, এই সময়ের মধ্যে সব ভুলে টুলে যাবে, নো ওয়ে। সুতরাং সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং সরকার ব্যবস্থা নিচ্ছে না, এটা প্রমাণিত। তাতে যেটা দাঁড়ালো সেটা হলো এই যে সরকারকে আর পাত্তা আসলে আর কেউ দেবে না, এটা খুব ক্লিয়ার হয়ে গেল। এনারাও দেবেন না, অন্যরাও দেবেন না, কারণ এই সরকার আসলে সরকার হিসাবে একটা, আমরা প্রায় বলি না, একটা শাসন বিভাগ বা ইংরেজিতে এক্সিকিউটিভ বলি, যারা এক্সিকিউট করে, সেই বোধ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবে, আমি এটা নিশ্চিতভাবে বলছি। কারণ আমি বলেছিলাম এই একটা ইস্যুই আসলে আইদার সরকার এম্পাওয়ার্ড হবে, তার পাওয়ারটাকে রিক্লেম করবে, অথবা আমরা আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। আপনাকে যখন কোনো বিপদ, এই বিভৎস শেখ হাসিনার এই শাসনামলের পরও যদি আমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে কোনো ব্যবস্থা না নেওয়া যায়, এটা ভবিষ্যতে তাদের আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। এটা ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। সরকারের কাজটা করছে না এবং আমাদের ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কঠোর বক্তব্য আমি দেখছি দিনের শেষে কাজ করছে না। এটুকু বলে শেষ করি, একটা কথা শোনা যায়, এটাই কারণ কিনা জানি না, এটা যদি হয় যারা এটার সাথে জড়িত তারা এই জাতির সাথে বিট্রয় করেছেন। শোনা যায় যে এদেরকে না সরিয়ে পদে রাখলে কেউ মনে করছিলেন যে তাদেরকে দিয়ে তাদের স্বার্থে অন্যায় কাজও করিয়ে নিতে পারবেন। ক্ষমতায় থাকা বা ক্ষমতার আশপাশে থাকা মানুষরা এরকম মনে করেছিলেন, কারণ এরা নৈতিকভাবে যেহেতু দুর্বল, এরা যেহেতু এখন ভয়ে আছে, তাই তাদেরকে ক্ষমতায় রাখলে এই কাজটা হতে পারে। আমি আসলে আর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না, কারণ সচিবরা সব পদে আছে। আমি বহুবার বলেছি, আমি আবারও বলবো, যখন ইস্যু আসে তখনই বলছি, শেখ হাসিনার বিরাট বেনিফিট না পেয়ে, শেখ হাসিনাকে তোষামদি না করে, তার পা না চেটে কেউ সচিব হয়েছেন শেখ হাসিনার সময়গুলোতে, আমি বিশ্বাস করি না, একেবারেই বিশ্বাস করি। সুতরাং চোখ বন্ধ করে অন্তত সচিব যারা হয়েছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা শেখ হাসিনাকে ওভাবেই খুশি করে এসব হয়েছেন। কিন্তু না,
তারা থেকে গেলেন প্রায় সবাই। নানান কথা শোনা যায়, আমি সব শোনা কথা নিয়ে সাধারণত কথা বলি না, কিন্তু এগুলো হয়েছে মর্মান্তিক। মানে বিপ্লব বলে মুখে ফেনা তুলে ফেলেন কিছু মানুষ। না, একটা গণ অভ্যুত্থানের পরই এসব পদক্ষেপ খুব ইজিলি নেওয়া যায়। বিপ্লব দরকার নেই, খালি দোষ হচ্ছে কেন বিপ্লব হয়েছে, কেন বিপ্লব বলা হয় নাই, কেন সংবিধানের অধীনে শপথ নেওয়া হলো। আটার স্টুপিডিটি। এই সরকারের যে নৈতিক সমর্থন ছিল, যে জনসমর্থন তার পেছনে ছিল, সেটাতে যে কোনো কিছু সে করতে পারতো, করে নাই যাচ্ছে সরকারের অক্ষমতা অথবা তার মধ্যকার কিছু ভেস্টেড ইন্টারেস্ট থাকা মানুষের। মনে রাখতে হবে এটা, না হলে শেখ হাসিনা তো বটেই। র্যান্ডামলি যদি চেক করা শুরু করা হয় এই সব প্রশাসনের আমলা, যে কোনো আমলারই, আমি কিছু ব্যতিক্রম বাদ দিয়ে, অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, অবশ্যই আছে, বাদ দিয়ে তাদের করাপশন, তাদের সম্পদের হিসাব এসব নেওয়া শুরু করলে, দুদককে তাদের পেছনে যদি লেলিয়ে দেওয়া যায়, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া যায়, জেনুইন ইনভেস্টিগেশনেই অসংখ্য এরকম মানুষকে আইনের জালে নিয়ে আসা সম্ভব। কিছুই করছে না সরকার, এটাই বলছিলাম। এত অথর্ব অক্ষম ইনঅ্যাকশন দেখানো, মানে কাজ করতে দেখছি না সরকার, আসলে দেখি নাই। অথচ এক্সপেকটেশন ছিল সরকার অনেক বেশি করিতকর্ম হবে, অ্যাক্টিভ হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।